সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কৃষি শিল্প উদ্যোক্তা ও রপ্তানিকারক মোহাম্মদ কাঞ্চন মিয়া। শুভ সকাল, কেমন আছেন? জি, ইনশাল্লাহ ভালো আছি। শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। কৃষি শিল্পে উদ্যোক্তা হিসেবে আপনার জার্নিটা কিভাবে শুরু, সেটা একটু জানতে চাই। আরিচাঘাটে আমাদের আলুর আড়ত ছিল। তখন রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ আশেপাশের জেলাগুলো থেকে আলু বীজ নেওয়ার জন্য সবাই আমাদেরকে দাদন মানে অগ্রিম টাকা দিয়ে যেত। তখন আমি শ্যামবাজার, যেটা সদরঘাটে পাশে, ওইখানে আলুর আড়ত ছিলেন। আলুর মেন ইম্পোর্টার ছিলেন, যারা ইম্পোর্ট করতেন হল্যান্ড থেকে, নেদারল্যান্ডস থেকে যে আলুর বীজগুলো আসতো। আমি ওই বীজগুলোকে নিয়ে আমাদের এলাকার কৃষকদের কাছে ওই রাজবাড়ী, সিরাজগঞ্জ, দিনাজপুর, এগুলো মানে রাজশাহী পর্যন্ত আমরা আলুর বীজ সরবরাহ করছি। তো সেখানে আমি ছিলাম তখন খুব কম বয়সী, আমি ক্লাস 5-এ পড়তাম। তো এই জার্নিটা আমার খুব কষ্টের, এই বিজনেসটা করতেছে। তখন তো আমাদের দেশের টাকার যে নোটগুলো ছোট ছোট ছিল, বড় নোট ছিল না। তখন আপনারা অবশ্যই জানেন যে টাকার তুরা, টাকা বহন করার জন্য এক প্রকার ব্যাগ ছিল, তুরা বলতো সেটাকে। তো আমি ওই তুরা মাজার মধ্যে বেঁধে অনেক টাকা নিয়ে আসছি। 1 গাড়ি, 2 গাড়ি, 5 গাড়ি আলু নেই, অনেক টাকা মানে আসে। তাতে ওই ছোটো টাকার নোটে বিশাল একটা হয়। তো এখানে বেঁধে, তো আমাদের আরিচা থেকে গুলিস্তান পর্যন্ত একটা মুড়ির টিনের বাস ছিল, যেটা আপনার গুলিস্তান পর্যন্ত যাইতো। সেটা বিআরটিসি বা এমনি প্রাইভেটও ছিল। তো আমি বিআরটিসিতে করে ওই আসছি সন্ধ্যার দিকে। আলু সাধারণত রাত্রে লোড দিতাম ট্রাকে, রাত্রে লোড দিয়ে আমরা আরিচাতে নিয়ে যেতাম। ওই টাকাগুলা বেঁধে যে আনছি তোরায়, সেটাকে মানে উঁচা দেখা যাচ্ছে। তো এক পুলিশ, ভুয়া পুলিশ, মানে আমি বুঝতে পারছি সে ভুয়া পুলিশ, পরে সে আমাকে বংশাল থানায় নিয়ে যাবে, আমার এখানে অস্ত্র আছে বলে ওই টাকা। তখন আমি সিদ্দিক বাজার মোড়ে নেমে ট্রাফিকের কাছে দৌড়ে গেছি যে স্যার, আমি তো এরকম আমি কৃষি পণ্য নিতে আসছি, আলুর বীজ নিতে আসছি, কিন্তু আমাকে এক পুলিশে ধরে থানায় নিয়ে যাচ্ছে, বংশাল থানা। বংশাল থানা তো এইদিকে স্যার, আমাকে নিয়ে যাচ্ছে অন্যদিকে। তখন করলে যে ওই ট্রাফিক আমাকে সেভ করলো। সেভ করলে ওই আমি বিবিটিসি যে টেম্পো ছিল, তখন টেম্পোটা আর নাই, চলে গেছে। তখন আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলাম যে আমার কাছে তখন 5 লাখের মতো টাকা ছিল। পরে আমি ওখান থেকে রিক্সা যোগে আমি শ্যামবাজার আড়তে যেয়ে টাকাটা জমা দিই। তো আপনারা জানেন বিদেশ থেকে মাল আসে বড় ভেসেলে করে, তারপরে ওইটাকে ছোট ভেসেলে করে আসে আমাদের ছোট নদীগুলো দিয়ে। তো সে আলু আসছে ভোরবেলায়, আমি আলুর ট্রাক লোড দিয়ে আরিচা নিয়ে, কৃষকরা আইসা বসে নিয়েছে ট্রলার দিয়ে, বিভিন্ন পরিবহন নিয়ে এসে তারা বসে আছে। এ থেকে আমার আলু মানে কৃষি উদ্যোক্তা হওয়ার একটা প্রেরণা জাগে। তখন এইভাবে আমি আস্তে আস্তে মনে করেন, এখন আমি মনে করেন যে এই পর্যায়ে আসি, আমি হচ্ছে প্রতি মাসেই আমি পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইংল্যান্ডে, তারপরে হচ্ছে মিডল ইস্টে, ইউরোপিয়ান কান্ট্রিতে আমি শাক সবজি, ফলমূল। আচ্ছা, এই কাজগুলোতে ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার জন্য কি ছিল? আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পণ্য নির্বাচন করা, প্রোডাক্ট নির্বাচন। কিভাবে করতেন? কারণ আমাদের দেশে তো এখন আপনি কি জানেন, আমরা পৃথিবীর মধ্যে বিশেষ 3য় স্থানে অবস্থানে আছি শাক সবজি ফলমূল উৎপাদনে। সেক্ষেত্রে সঠিক পণ্যটা পাওয়া খুব দুষ্কর। কারণ আমাদের দেশে যেভাবে কৃষকরা
ফসল বেশি উৎপাদন করার জন্য কীটনাশক ব্যবহার করে, বিভিন্ন হরমোন জাতীয় মানে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে, তাতে আপনার রপ্তানিযোগ্য পণ্য নির্বাচন করা খুব কঠিন। আমরা কিন্তু এখন অনেক ফল দেখতে পাচ্ছি যে দেশের বাইরে থেকে আসলে আসছে এবং প্রচুর আসলে এক্সপেন্সিভ, অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে, স্পেশালি যদি বলি সুপার মার্কেটগুলোতে। সেক্ষেত্রে কি সেই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের বাংলাদেশে কাজ করা হচ্ছে কিনা? যদি আমি বলি আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন জাতের ফলের বাগান হচ্ছে। আপনি তো অবশ্যই দেখবেন মালটা বাগান, কমলা বাগান, আমাদের দেশের পণ্য কিন্তু ভালোই। যেমন এই যে কুল বড়ইগুলা দেখেন, আগে কিন্তু আমরা এত জাতের বড়ই আমাদের দেশে ছিল না। আমাদের দেশে ছিল টক বড়ইটা, সেই টক বড়ইটা এখন ডিঙিয়ে বিভিন্ন জাতের কুল বড়ই, আপনার পেয়ারা বলেন, মালটা বলেন, কমলা লেবু বলেন, এবং বিভিন্ন ধরনের ফল, নতুন নতুন তরমুজেরও কিন্তু এখন সব মানে 12 মাসই পাওয়া যায়। হ্যাঁ, 12 মাসি তরমুজ, এটা আমাদের এটা হলো আমাদের কৃষি গবেষকদের একটা মানে অ্যাচিভমেন্ট। অবশ্যই। আমি যেটা বলছিলাম যে এই যে দামি, অনেক দামি যে বিক্রি হচ্ছে যে ফলগুলো, অ্যাভাকাডো বা চেরি ফল যেটাকে বলি, এবং আরো অনেক ধরনের ফল আছে যেগুলো, সবজিও আছে যেগুলো খুব 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 দাম বেশি, একদম পাওয়া যায় না সচরাচর। এটা আসলে আমাদের দেশের যে মানে সবজি হয়, আমাদের দেশের সবজিগুলোকে আমাদের কনজিউম করা উচিত। আর এখানে আমাদের কৃষিকে নিয়ন্ত্রণ করার জন্য কৃষি মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে হবে। প্রত্যেকটা কৃষিকে সচেতন করতে হবে, কৃষককে, আর তাদেরকে গ্যাপ মেনটেন করে পণ্য উৎপাদনের নির্দেশনা দিতে হবে। গ্যাপ হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, আর এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস ট্রেনিং প্রাপ্ত কৃষকরা আমাদের দেশে ভালো পণ্য দিতে পারবে। আর এখন এই যে আমি যে বিদেশে রপ্তানি করছি, আমি কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যারা আছেন যেসব কৃষক, আমি নিজেও এটা গতকাল আমি কাঁঠাল যে উৎপাদন হচ্ছে, কাঁঠালে কিন্তু ভ্যারাইটি, নতুন নতুন ভ্যারাইটি আসছে। আপনি জানেন চীনে আমাদের দেশ থেকে কাঁঠাল নিতে আগ্রহী, ইউরোপে তো কোনো কথাই নাই, প্রচুর পরিমাণে কাঁঠালের চাহিদা। সেক্ষেত্রে আমরা কালকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নোমান স্যারকে নিয়ে, যিনি গ্যাবের আন্তর্জাতিক গ্যাবের একজন ট্রেইনার, রেজিস্টার ট্রেইনার, ওনাকে নিয়ে আমি 50 জন কৃষককে গাজীপুরে কাঁঠাল উৎপাদনের প্রশিক্ষণ দিছি। কিভাবে কাঁঠাল উৎপাদন করতে হবে, কাঁঠাল গাছকে এখন থেকেই এই মুচি আসার থেকেই যে পরিচর্যা করতে হবে, তার উপরে আমি ট্রেনিং নিয়েছি। আচ্ছা, আপনি বলছিলেন চায়নাতে কাঁঠাল নেওয়ার একটা যেটা বিষয়টা, এটা খুবই ভালো একটি বিষয় আমাদের বাংলাদেশের জন্য, এবং আমরা চাই আমাদের অনেক ফল যেমন দেশের বাইরে যায়, এরকম আরও যেন যেতে থাকে এবং আমাদের উৎপাদনটা যেন আরও বৃদ্ধি পায়। এক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অবশ্যই তো একটা বড় চ্যালেঞ্জ। সেটার জন্য আসলে কৃষি খাতে কি ধরনের পরিবর্তন দরকার বলে আপনি মনে করেন? এইখানে এই প্রশ্নের জন্য ম্যাডাম আপনাকে ধন্যবাদ। এখানে আমাদের বিশাল পরিবর্তনের দরকার। এখন যিনি কৃষি মন্ত্রী হয়ে আসছেন, উনি একজন উদ্যোক্তা, এবং ওনার জীবনে এই কৃষি পণ্য দিয়েই উনি এত বড় হয়েছেন, এত টাকা পয়সা এবং এত পপুলারিটি পাইছেন শুধু কৃষি পণ্য দিয়েই। উনি যখন আমেরিকায় গেছিলেন, হ্যাঁ, তো ওই সময় সে আপনার হচ্ছে আমেরিকার লাস ভেগাসে উনি একটু বেড়াইতে গেছিলেন। সেখানে নদীর পাড়ে, সাগরের পাড়ে জুটের যে জুতা আর কি, জুটের শু দেখে উনি উদ্বুদ্ধ হয়ে সেই শুয়ের ফ্যাক্টরি সেট আপ করছিলেন কুমিল্লাতে, ফ্রান্সে থেকে মেশিনারি চাইনা। তো আমাদের দেশে কৃষিতে অবশ্যই ব্যাপক পরিবর্তন আনতে হবে। সেখানে আমাদের কৃষককে প্রশিক্ষিত করতে হবে। আপনি কি জানেন পার্টনার প্রজেক্ট নামে একটা প্রজেক্ট হচ্ছে এখন, সেই প্রজেক্টের সাথে আমি ম্যাপসের মেম্বার হিসেবে কাজ করতেছি। বিভিন্ন যারা কৃষিপণ্য উৎপাদন করে তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি, বা সচেতনমূলক যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করার প্রয়োজন সেই সব যন্ত্রপাতি ব্যবহার করার উদ্বুদ্ধ করছি, এবং উৎপাদনে
বৈপ্লবিক পরিবর্তন যেটাকে বলে আর কি, টেকনোলজিক্যাল সাপোর্ট যা দেওয়ার আপনার আমাদের কৃষি মন্ত্রণালয় অবশ্যই দিবে, এবং সেক্ষেত্রে কৃষকরা এটাকে সাদরে গ্রহণ করতেছেন এবং তারা আধুনিক কৃষিতে আপনার হচ্ছে রূপান্তরিত হচ্ছেন। আপনি জানেন আমাদের প্রাচীনকালের যে কৃষিটা ছিল সেটা ছিল খরপোশ কৃষি, আর এখন হচ্ছে বাণিজ্যিক কৃষি। আর এই বাণিজ্যিক কৃষিতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে বিশ্বমানের হতে হবে। তরুণ প্রজন্ম যারা আছেন, যারা এখন এই সেক্টরে কাজ করছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? দেখেন, আমি 94 সালে ম্যাট্রিক পাস করছি, আমিও একজন তরুণ বলতে পারি। আমি তরুণদেরকে বলবো এই সেক্টরে এগিয়ে আসার জন্য। অবশ্যই অনেক তরুণ আমার সাথে এখন যোগাযোগ করছেন, তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, তাদেরকে আমি সবসময় উদ্বুদ্ধ করি এই সেক্টরে এসে তারা ব্যবসা বাণিজ্য করুক এবং তারা লাভবান হোক, চাকরির পিছে না ঘুরে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক